ভূমিকম্প প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক, ঝুঁকিপূর্ণ ভবন ব্যবস্থাপনা ও উদ্ধার সক্ষমতার উপর গুরুত্বারোপ। ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে বললেন রাজউক চেয়ারম্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সংস্কার কাজ শুরু। জাতীয় নির্বাচনের জন্য প্রাথমিক বাজেট ৩,০০০ কোটি টাকা, আরও প্রয়োজন হলে ডিসেম্বরে বিবেচনা, জানালেন অর্থ উপদেষ্টা। সাংবাদিকরা নিজেরাই রাজনৈতিক দলের পকেটে ঢুকে যাচ্ছে বললেন মির্জা ফখরুল। স্বাধীন গণমাধ্যম তৈরির ঘোষণা। রামপুরে ২৮ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর। আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য বৃহস্পতিবার। ২ বছরের মধ্যে চালু হবে ক্যাশলেস পেমেন্ট সিস্টেম, জানালেন গভর্নর। গেটস ফাউন্ডেশনের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি সই। এবং পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৬। টিটিপির দায় স্বীকার, শাহবাজ শরীফের নিন্দা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। বিস্তারিত। ভূমিকম্পে প্রস্তুতি নিতে বিশেষজ্ঞ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২ দিনে ৪ দফা ভূমিকম্পের পর সোমবার বিকেল ৫টায় তেজগাঁওয়ের সরকার প্রধানের দপ্তরে এ বৈঠক বসে। এতে রাজধানী সহ সারা দেশের ঝুঁকিপূর্ণ ভবন উদ্ধার সক্ষমতা, জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিষয়ে আলোচনা হয়। এ সময় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এর আগে শনিবার কয়েক ঘন্টার ব্যবধানে ৩ বার ভূমিকম্প অনুভূত হয়। এর আগে শুক্রবার সকালে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। এতে ৩ জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয় ও আহত হন ৬ শতাধিক মানুষ। সেই সঙ্গে হেলে পড়ার পাশাপাশি ফাটল দেখা দেয় বহু ভবনে। ঢাকায় ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে বলে মন্তব্য করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজউকের আয়োজনে ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনারে যোগ দিয়ে সব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সম্মিলিতভাবে কাজ করা না গেলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব নয়। ভূমিকম্প ঝুঁকিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো সংস্কার শুরু করেছে প্রশাসন। সোমবার সকাল থেকে হলে হলে পর্যবেক্ষণ ও সংস্কার কাজ শুরু হয়। তবে বন্ধ ঘোষণার পর হল ছেড়ে যায়নি বেশ কিছু শিক্ষার্থী। তারা বলছেন, জোর করে ছুটিতে পাঠানো স্থায়ী সমাধান নয়। ঝুঁকি এড়াতে দ্রুত সংস্কার কাজ শেষ করার দাবিও জানান তারা। ইউসুফ ভুইয়া রিপোর্ট। সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৫ দিন বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের রোববার বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর বেশিরভাগ শিক্ষার্থী হল ছেড়ে গেলেও অবস্থান করছেন অনেকে। সোমবার সকালে মহসিন হল, সূর্য সেন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, রোকেয়া হল, বিজয় ৭১ হল সহ বিভিন্ন হলে দেখা যায় এই চিত্র। শিক্ষার্থীরা বলছেন, বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ স্থায়ী সমাধান নয়। টিউশন কিন্তু একটা স্টুডেন্টের এখানে অনেকেরই লিভলিহুড, যেটা অনেস্টলি বলতে গেলে। তো ওরা যদি এটা না করতে পারে তাহলে পরবর্তীতে হয়তো বা ইয়ার্ড কয়েক পজিশনটা চলে যাবে। এর পরবর্তীতে তাদের লিভলিহুডটা কিন্তু অনেক কষ্টের উপর দিয়ে যাবে, যে কারণে অনেকেই যাচ্ছে না। অনেকের হয়তো বা সামনে চাকরি পরীক্ষা, অনেকের প্রিপারেশন নেওয়া লাগতেছে। আবার কিছু স্টুডেন্ট আছে যারা টিউশন করে নিজের যে চলার খরচ সেটা উপার্জন করে, সে কারণে অনেকে হয়তো হল ছাড়ে নেই। তবে অনেক শিক্ষার্থী হল ছেড়েছেন আতঙ্ক নিয়ে। যেহেতু ভূমিকম্প ঘন ঘন হচ্ছে একটা আতঙ্কের বিষয়, সে কারণে আর কি বেশিরভাগ স্টুডেন্টই হল ছেড়েছে। ১৫ দিনের মধ্যে কি করবে? এই বিল্ডিং জাস্ট হচ্ছে পলেস তারা করতেছে, প্রলেপ দিচ্ছে। তারপরে ১৫ দিন পর তো আমাকে এসে এই বিল্ডিংয়ে ওঠা লাগবে। তাহলে এখন আমি এই বিল্ডিং ছাড়বো কেন? আর ভূমিকম্প এমন একটা জিনিস, এটা কি প্রেডিক্ট করা যায়? হল কর্তৃপক্ষ বলছে, বাসা দূরে হওয়ায় বাড়তি সময় দেওয়া হয়েছে, দ্রুতই হল খালি করতে হবে। একান্ত সমস্যা যাদের আছে, কারোর হয়তো অসুস্থ একজন আত্মীয় এখানে আছে, কারোর হয়তো আজকে পরীক্ষা আছে, সেটা চাকরির পরীক্ষা হোক, বর্ণ পরীক্ষা হোক, এই সমস্ত শিক্ষার্থী, কেউ দূরবর্তী এলাকায় যাবে এই শিক্ষার্থী, কেউ টিকিট পায় নাই এসব শিক্ষার্থী। তো এরকম কিছু শিক্ষার্থী রয়ে গেছে, তো ওরাও ট্রাই করছে আর কি বিভিন্নভাবে চলে যাওয়ার জন্য।
এবং আমাকে বলেছে আজকে যাবে, কেউ আজকে সন্ধ্যায় যাবে। প্রভোস্ট আরও জানান, হল সংস্কার কাজ চলমান আছে। ক্যাম্পাস বন্ধ ঘোষণার পর নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। ফেব্রুয়ারি নির্বাচনে কমনওয়েলথের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে দেখা করতে যান সংস্থাটির মহাসচিব শালির বছুয়ে। তাদের সাক্ষাতে সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। এদেশের জনগণের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনার কথা জানান বছুয়ে। এছাড়াও তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। চ্যালেঞ্জ থাকলেও জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়া ভালো বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। জানান, দুটি ভোট একসঙ্গে হওয়ায় ব্যয় বাড়লেও বরাদ্দের সমস্যা হবে না। প্রাথমিকভাবে প্রায় ৩,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। ঝর্ণা রায়ের রিপোর্টে বিস্তারিত। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে চাল, পরিশোধিত তেল এবং সার আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়। কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, চালের দাম কিছুটা বেড়েছে, এজন্য নন বাসমতি চাল আমদানি করা হবে। কোনো ক্রমে যেন না বাড়ে চালের দামগুলো, সেই জন্য আমরা নন বাসমতি চাল আবার আনবো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন যৌক্তিক। অনেক দেশেই এমন ব্যবস্থা আছে। এইটা আমার মনে হয় চ্যালেঞ্জটা হলো, ওই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা। পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়তো, তাই না? আপনার রেফারেন্ডাম আর হিসেব ভোট তো একদিনই হয় অনেক দেশে, তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ব্যয় সম্পর্কে অর্থ উপদেষ্টা জানান, প্রাথমিকভাবে ব্যয় ৩,০০০ কোটি টাকা বরাদ্দ আছে। একসঙ্গে ভোট হওয়ায় খরচ কত বাড়বে তা এখনই বলা যাচ্ছে না। নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানেও তো আপনার লোকবল রাখবে, তাই না? সিকিউরিটি, এটা আমরা বলেছি ওপেন। পুলিশের জন্য বডি অন ক্যামেরা কেনার অগ্রগতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, কতগুলো ক্যামেরা কেনা হবে সে বিষয়ে কাজ করছে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যে এজেন্সিগুলো আছে তাদের সাথে বসে। দেশ টিভি, ঢাকা। গত ৬ দিনে পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে প্রায় ২২,০০০ প্রবাসী বাংলাদেশি ভোট প্রদানের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে পোস্টাল ভোট কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেমের সঙ্গে যুক্ত কর্মকর্তারা তাদের বিভিন্ন কার্যক্রম প্রধান নির্বাচন কমিশনারের সামনে তুলে ধরেন। কর্মকর্তারা বলেন, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছেন। সাংবাদিকরা ভাগ হয়ে ইউনিয়ন করে নিজেরাই দলীয়করণে ঝুঁকছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে না চাইলেও স্বপ্রণোদিত হয়েই পকেটে ঢুকছে তারা। সেই সঙ্গে গণমাধ্যমের সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের ভূমিকার সমালোচনা করেন রাজনীতিকরা। আরো জানাচ্ছেন ফররুখ বাবু। গণমাধ্যম সংস্কার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার কি হবে এ নিয়ে দেশের রাজনীতিকদের ভাবনা জানতে সভার আয়োজন করে সম্প্রচার সাংবাদিকদের একটি সংগঠন। সোমবার দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সভায় উঠে আসে রাষ্ট্র ও নাগরিকদের স্বাধীনতার জন্য গণমাধ্যমের ভূমিকার কথা। বিগত ১৫ বছরে গণমাধ্যমের বিরুদ্ধে ওঠা অপবাদের সমালোচনা করেন রাজনীতিকরা। বলেন, এ সমস্যার সমাধানে গণমাধ্যম সংস্কার কমিশন সুপারিশ দিলেও তা গুরুত্ব দেয়নি অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশন। তাদের সব কর্মকাণ্ড ছিল রাজনীতি ঘিরে। এই যে ১৫ মাসের শাসন, যদি প্রশ্ন করি এই সময়ের মধ্যে স্বাধীন গণমাধ্যমের জন্য কতটুকু কাজ করলাম আমরা যতটুকু আশা করেছিলাম এই সময়ে সেটা বাস্তবায়ন আশা করিনি, কিন্তু কোনো পথরেখা কি রচনা করতে পারলাম? গণমাধ্যমকে আমরা ফোর্থ স্টেট বলি, ওয়াচডগ বলি, কিন্তু গণমাধ্যমের এটা ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারই দেয় নাই। এদিকে গণমাধ্যমের স্বাধীনতায় নানা বাধাও তুলে ধরেন নেতারা। প্রশ্ন তোলেন গণমাধ্যমের মালিকানা ও লাইসেন্স নিয়েও। এত বড় সংস্কার গেল, এই সংস্কারের মধ্যে আমাদের মিডিয়াগুলো কি ভূমিকা রেখেছে? এখনো যেগুলো আপনারা বলছেন, নিজেদের দাবি দেওয়ার কথা বলছেন, তো এটা যারা ক্ষমতায় যাবেন তাদের কাছেই বলবেন। বর্তমান সরকারের কাছে এগুলো বলে আর লাভই নাই। গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নটিকে
সবচেয়ে বড় ফোকাসে আনা দরকার যদি আমরা নাগরিকের স্বাধীনতাকে নিশ্চিত করতে চাই। সাংবাদিকতার ভিতরগত যে রাজনীতি সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়। গণমাধ্যমের বর্তমান পরিস্থিতির জন্য সাংবাদিকদেরই দায়ী করেন বিএনপি মহাসচিব। বলেন, রাজনৈতিক দল নয়, নিজেরাই নানা ইউনিয়ন গড়ে রাজনীতিকদের পকেটে ঢুকছে। আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে, বিএফইউজে, বিজেইউসি, আবার দুই দলের দুই ভাগ আছে, 3 ভাগ। তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ফাইভ সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের দেখা, এই দেশের মানুষের দেখা। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করার অঙ্গীকারও করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মধ্যে পাই। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। ভিত্তিতে Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো noodles খান নাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেলে শোভাযাত্রা করে প্রচারণা চালাতে পারবেন না জামায়াতের কোনো প্রার্থী। মোটর শোভাযাত্রা সৃষ্ট দুর্ঘটনায় প্রাণহানি ও জনভোগান্তি কমাতে সোমবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ নির্দেশনা দেন। দেশের জেলা ও মহানগরগুলিতে এমন শোভাযাত্রায় দুর্ঘটনায় অন্তত 2 জনের মৃত্যুর ঘটনা ঘটে। এর বাইরে গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আহ্বান জানায় দলটি। ব্রেকিং নিউজ, ডিজিটাল প্রতারণা এখন বাস্তব হুমকি। তবে সচেতনতা আর সঠিক প্রযুক্তি হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা। গ্রামীণফোনের জিপি শিল্ড এমনই এক স্মার্ট নিরাপত্তা সেবা যা রিয়েল টাইমে শনাক্ত করে সন্দেহজনক লিঙ্ক ও ম্যালওয়্যার, রাখে আপনার ফোন ও তথ্য সম্পূর্ণ সুরক্ষিত। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। অনলাইনে ফ্রি গিফট, গেম অফার বা পুরস্কারের লোভে প্রতিদিনই অসংখ্য মানুষ ক্লিক করছেন অচেনা লিঙ্কে। আর এই এক ক্লিকেই খুলে যাচ্ছে প্রতারণার দরজা। চুরি হচ্ছে ব্যাংক তথ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট, এমনকি বন্ধ হয়ে যাচ্ছে হাতের মুঠোফোনটিও। এই যেমন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেহেদি হাসান। একটি গেম অফারের লিঙ্কে ক্লিক করার পর তার ফোনে আসতে থাকে অস্বাভাবিক নোটিফিকেশন, অচেনা অ্যাপ ইনস্টলের পারমিশন। আর কয়েক মিনিট পরেই পুরোপুরি হ্যাং হয়ে বন্ধ হয়ে যায় তার মোবাইল ফোন। অ্যাপটা ইনস্টল করার পরে কিছুক্ষণ পরে দেখি আমার ফোনটা একটু স্লো হয়ে যাচ্ছে, বা কিছু অ্যাপ ওপেন করতে গেলে স্টপ হয়ে যায়, ফোন ধীরে ধীরে হ্যাং করার পর্যায়ে চলে যায়। এমন লিঙ্ক সাধারণত ফেসবুক, ইমেলের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি আসে অফলাইন এসএমএসেও। অনেক সময় সরকারি ঘোষণা বা অফারের ছদ্মবেশে ছড়িয়ে দেওয়া হয় ফিশিং স্ক্রিপ্ট বা ম্যালওয়্যার, যা মুহূর্তেই সংগ্রহ করতে পারে আপনার ফোনে থাকা ছবি, কন্ট্যাক্ট, ব্যাংক পাসওয়ার্ড, এমনকি ওটিপি কোড সহ সব তথ্য। ব্যস্ততার ফাঁকে এক ক্লিকে বন্ধ হয়ে যেতে পারে ইমেইল বা অনলাইন ব্যাংকিং অ্যাক্সেস। বয়স্কদের ক্ষেত্রে এগুলো দেখা যায় যে না, ওরা অনেক ইজিলি ট্রাস্ট করে ফেলে, ডাউনলোড নাও বাটনটা থাকলেই ডাউনলোড করে ফেলে, বা যদি বলে যে ব্যাংক অ্যাকাউন্টস দিলে কোনো জিনিস একটা কেনা যাবে, কিনে ফেলে। 2024 সালের পরিসংখ্যান বলছে মোট ফিশিং সাইটগুলোর 82%ই কাজ করে মোবাইল ডিভাইসকে টার্গেট করে। বিশেষজ্ঞদের মতে দেশে প্রায় 30 কোটি মোবাইল ব্যবহার হলেও বেশিরভাগ ব্যবহারকারী ডিজিটাল সুরক্ষার ব্যাপারে উদাসীন। বিশেষ কোনো সফটওয়্যার অনেক সময় আমরা পারমিশন দিচ্ছি অথবা আমাদের পারমিশন ছাড়াই ইনস্টল হয়ে যাচ্ছে। শতকরা 60% ব্যক্তি সাইবার হাইজেনেশনের ব্যাপারে তারা জানতে পারে না। এমন অবস্থায় গ্রাহকদের ডিজিটাল সুরক্ষার কথা চিন্তা করে গ্রামীণফোন নিয়ে এসেছে জিপি শিল্ড, একটি স্মার্ট নিরাপত্তা সেবা যা রিয়েল টাইমে শনাক্ত করে সন্দেহজনক লিঙ্ক, ম্যালওয়্যার ও ফিশিং আক্রমণ।
কোনো অচেনা বা সন্দেহজনক ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে এটি সঙ্গে সঙ্গে রেড ফ্ল্যাগ দেখিয়ে আপনাকে সতর্ক করে দিবে। আর মাইজিপি অ্যাপ থেকে মাত্র 50 টাকায় মাসিক সাবস্ক্রিপশন নিয়ে আপনি পেতে পারেন রিয়েল টাইম ডিজিটাল সুরক্ষার এই সুবিধা। দামি ফোনের প্রোটেকশনে অনেকেই অর্থ খরচ করলেও উদাসীন থাকি নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষায়। এমন উদাসীনতায় যে কেউ পড়তে পারে বড় ধরনের ঝুঁকিতে। মাইজিপি অ্যাপ থেকে জিপি শিল্ড চালু করলে এটি আপনার ফোনের পেছনে কাজ করবে, প্রতিটি ক্লিক ও লিঙ্কে দেবে নিরাপত্তার নিশ্চয়তা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণ আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে 4 ডিসেম্বর। এই মামলায় গ্রেফতার 2 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, আর পলাতক 2 আসামির জন্য আইনজীবী নিয়োগ দেন আদালত। এদিকে রংপুরে আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 27 নভেম্বর। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গেল বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে 28 জন নিহত হন, আহত হয় অনেকেই। ওই সময় রামপুরায় ছাত্র জনতার ওপর সরাসরি গুলি চালাতে দেখা যায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলামকে। প্রসিকিউশন বলছে 18 ও 19 জুলাই এই 2 দিনে হত্যা করা হয় 28 ছাত্র জনতাকে। সোমবার এ মামলায় গ্রেফতার কর্নেল রেদওয়ানুল ও সাবেক মেজর রাফাত বিন আলমকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক রামপুরা থানার সাবেক ওসি মশিউর ও খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলামের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। ফরমাল চার্জ দাখিলের পর তাদের এই 2 জন হাজির আছেন, আর্মি পার্সোনাল 2 জন হাজির আছেন। তারা আত্মসমর্পণ করে তারা গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন, আর বাকি 2 জন পলাতক অবস্থা থাকায় তাদের এনিয়ার আসছে, অর্থাৎ চার্জ হিয়ারিং এর জন্য আগামী 4 ডিসেম্বর হয়েছে। এদিনও সাবজেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন 2 সেনা কর্মকর্তার আইনজীবীরা। পরে আবেদন সহ অভিযোগ গঠনের শুনানির জন্য 4 ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আমরা এই ভার্চুয়ালের যে বিষয়টা, যেহেতু আজকে আমরা সময় চেয়েছি, যে গ্রাউন্ড সাপ্লিমেন্টারি আরও কিছু গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডগুলো ওই দিন আমরা উপস্থাপন করলে তারপরে আমরা আসলে এই জিনিসটার উপরে ব্যাখ্যা দিতে পারবো ভালো করে। টাইম দিয়েছে ফর ফার্দার হিয়ারিংটা হবে 4 তারিখ। এদিকে ট্রাইব্যুনাল 2 জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। আগামী বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়। এছাড়া চাংখারপুলের 6 জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কর শুল্ক ফাঁকির সুযোগ দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের 17 কর্মকর্তার সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। সেই সঙ্গে সালমান এফ রহমানের 36 বিঘা জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ তার সম্পদ ক্রোক ও একটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয় আদালত। এদিকে এনবিআরের 17 কর্মকর্তার দুর্নীতি তদন্তে দাখিলকৃত সম্পদ বিবরণীর সত্যতা যাচাইয়ে সোমবার বিভিন্ন দপ্তরে চিঠি পাঠায় দুদক। এদিন দুদকের আবেদনে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলুল নূর তাপসের 21 ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এনবিআরের 17 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চলমান। অনুসন্ধানকারী আমাদের টিম তাদের সম্পদ বিবরণী দাখিল করতে বলেছিলেন একটা নির্দিষ্ট সময় দিয়ে। সেই অনুযায়ী তারা সকলে সম্পদ বিবরণী দাখিল করেছেন। সম্পদ বিবরণী দাখিলের প্রেক্ষিতে তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই চলছে। বিশ্বের ডিজিটাল রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড, তথ্যভিত্তিক শাসন ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহ সব পরিবর্তনে মানিয়ে নিতে বাংলাদেশের আইনজীবীদেরও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট পেশাদার উন্নয়নে সিপিডির অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, জাতীয় প্রচেষ্টার পাশাপাশি বিচার বিভাগ আন্তর্জাতিক সহযোগিতার নতুন যুগে প্রবেশ করেছে। ব্রাজিল, মিশর, প্যালেস্টাইন, নেপাল এবং থাইল্যান্ডের সঙ্গে নতুন অংশীদারিত্ব এবং প্রশিক্ষণকে বিচার কূটনীতির নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেন প্রধান বিচারপতি। বলেন, প্রশিক্ষণের মাধ্যমে একটি তথ্য সমৃদ্ধ বার কাউন্সিল আইন পেশার স্থিতিশীলতা ও স্বচ্ছতা বাড়াবে। In Bangladesh too, we must now recognize that the traditional models of legal practice
training, and courtroom engagement are no longer adequate for a justice system that seeks to be modern, efficient, people-centric, and globally competitive. বেশিরভাগ প্রতিষ্ঠান অংশগ্রহণ না করায় সফলতা পায়নি ব্যাংক এবং এমএফএস এর মাধ্যমে আন্তঃলেনদেন ব্যবস্থা। এমন অবস্থার মধ্যেই গেটস ফাউন্ডেশনের সঙ্গে ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম নিয়ে চুক্তি করল বাংলাদেশ ব্যাংক। গভর্নর জানান 2027 সালের মধ্যে জুলাইয়ের মধ্যে পুরোদমে চালু হবে এই ব্যবস্থা, যেখানে যুক্ত থাকবে দেশের আর্থিক খাতে সব প্ল্যাটফর্ম। ক্যাশলেস ব্যবস্থা নিশ্চিত হলে দুর্নীতি কমবে বলেই মনে করেন তিনি। সাদিয়া লাবনীর প্রতিবেদন। ডিজিটাল লেনদেন নিয়ে বেশ কয়েক বছর ধরে আলোচনা চললেও এখনও দেশে 70% লেনদেন হয় নগদ টাকায়। প্রতিদিন গড়ে ডিজিটাল লেনদেন হয় 12,000 কোটি টাকা, যা মোট লেনদেনের 30% কম। এমন পরিস্থিতিতে ক্যাশলেস লেনদেন এগিয়ে নিতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু করতে চুক্তি করেছে গেটস ফাউন্ডেশনের সঙ্গে, যেখানে যুক্ত থাকবে এমএফএস, ব্যাংক, এজেন্ট ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান। রাজধানীর এক হোটেলে বাংলাদেশ ব্যাংক ও গেটস ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় এ নিয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। জানান, আন্তঃলেনদেনের এই ব্যবস্থা চালু হবে 2027 সালের জুলাইয়ের মধ্যে, যা দেশের আর্থিক খাত এগিয়ে নিতে অনুকরণীয় হয়ে থাকবে। আজকে থেকে অফিশিয়ালি আমাদের এই কার্যক্রমটা শুরু হবে, ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম। আমরা 1.5 বছরের মধ্যে জুলাই 27 আমাদের ফুললি অপারেবল সিস্টেম চালু হয়ে যাবে। তার আগে থেকেই হয়তো টেস্টিং এবং পার্সিয়াল অপারেশন চালু হয়ে যাবে। আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে ক্যাশলেস জরুরি উল্লেখ করে গভর্নর বলেন, নগদ টাকার লেনদেন কমানো গেলে দুর্নীতি কমে আসবে। It encourages transparent transactions and accounts and thereby makes the system more efficient and functional. বক্তারা বলেন, ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম দেশের অর্থনীতি পাল্টে দেবে। বছরে সরকারের অর্থ বাঁধবে 20,000 কোটি টাকা। On the remarkable progress of Bangladesh payments ecosystem over the past decade, Bangladesh Bank has worked tirelessly to build a modern, secure and inclusive payment landscape. আমরা আমাদের যে ট্রানজ্যাকশনসগুলো হয়, যেটা আজকাল যে ক্যাশে কথা হচ্ছে, এখানে কিন্তু অনেক নন ট্রেসেবল ট্রানজ্যাকশনস হয়, যেগুলো কোনো রেকর্ড থাকে না। সো আমরা যদি এটাকে সিস্টেমে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে আমরা প্রত্যেক ট্র্যাক করতে পারবো। এতে করে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টে আমাদের অনেক ইনফর্মাল ইকোনমি যেটা আছে, দ্যাট উইল বিকাম পার্ট অফ দ্য ফর্মাল ইকোনমি। ফর বাংলাদেশ, Mozambique offers a blueprint for interoperability, a way to ensure that banks, mobile financial services and fintech innovators can work together, not in silos. বিশ্ব জিডিপির 10% লেনদেন হয় ডিজিটালে। প্রতিদিন লেনদেন হয় $9.6 ট্রিলিয়ন। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। একদিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু ও হাসপাতালে ভর্তি 705 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 705 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে 366 জন মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 90,969 জন। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে 62, চট্টগ্রাম বিভাগে 116, ঢাকা বিভাগে 385, খুলনা বিভাগে 34, ময়মনসিংহ বিভাগে 53, রাজশাহী বিভাগে 34 এবং সিলেট বিভাগে 16 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।